আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। আরাফাত ময়দানে অবস্থান শেষে হজ যাত্রীরা পৌঁছেছেন মুজদালিফায়। ফজরের নামাজ আদায় করে রওনা করবেন মিনার উদ্দেশ্যে। যুদ্ধবিরতি চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলা, এখনো চুক্তির সম্ভাবনা রয়েছে বলে মার্কো রুবিওর দাবি। এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দীর্ঘ শৈত্যপ্রবাহে কৃষি ফসলে $300 বিলিয়ন ক্ষতি, রাজ্যের 21টি কাউন্টিতে জরুরি অবস্থা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আরাফাত ময়দানে সারাদিন অবস্থান করে হজযাত্রীরা পৌঁছেছেন মুজদালিফায়। এর আগে সূর্যাস্তের সাথে সাথে আরাফাত ময়দান ত্যাগ করেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হজযাত্রীরা। মুজদালিফায় পৌঁছে মাগরিব এশারের নামাজ কসরের সাথে আদায় করেন তারা। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে রওনা করবেন মিনার উদ্দেশ্যে। প্রথম দিন মিনায় পৌঁছে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন হজযাত্রীরা। মুজদালিফা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব হাজিরা সারাদিন আরাফাত ময়দান অবস্থানের পর তারা কিন্তু সূর্যাস্তের সাথে সাথে মুজদালিফার দিকে রওনা করেছেন। বাংলাদেশের হাজিরও কিন্তু সেই মুজদালিফার দিকে যাচ্ছেন। সারা রাত মুজদালিফা অবস্থান করে সকালে মিনায় পৌঁছে প্রথম দিন বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন। আরাফাত ময়দান থেকে হজ যাত্রীরা শত শত বাস, মিনি বাস ও ট্রেনে করে রওনা দেন মুজদালিফার উদ্দেশ্যে। তবে বেশিরভাগ হজ যাত্রী পায়ে হেঁটে মুজদালিফায় পৌঁছচ্ছেন বলে জানা গেছে। মিনা এবং আরাফাত ময়দানে বেসরকারি হজ যাত্রীদের খাবারের বিষয়ে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। আপনারা জানেন যে মাসের যাতায়াতের জন্য যে ট্রান্সপোর্টের কস্ট, সেখানে থাকার জন্য তাঁবুর কস্ট এবং ক্যাটারিং সার্ভিসের যে খাবার মূল্য, আমরা সকল সেবা মূল্য অনেক আগেই কিন্তু আমরা পরিশোধ করেছি। এই সেবাগুলো নিশ্চিত করার দায়িত্ব রাজকীয় সৌদি সরকারের। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আমরা আশা করছি সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন সংস্থা যারা দায়িত্বশীল আছেন তারা আমাদের হজযাত্রীদের প্রতি যথাযথ সেবা নিশ্চিত করবে। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে প্রশাসনিক দল, আইটি, হজ গাইড, স্বেচ্ছাসেবক ও বেসরকারি হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের তৎপরতার প্রশংসা করেন ধর্মমন্ত্রী। সন্ধ্যা থেকে আরম্ভ করে আমাদের বাংলাদেশি হাজি সাহেবদেরকে আনার জন্য আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, গাইডবৃন্দ যে কঠোর পরিশ্রম করেছে আমি অভিভূত। তো ওনাদেরকে আমি বলবো, হজের শেষ পর্যন্ত যদি এইভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে হজটাকে আল্লাহর রহমতে সম্পন্ন করাতে পারি, আমরা হাজিদের খেদমত করতে পারি, হাজিদের সেবা দিতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তাহলে হবে আমাদের সার্থকতা। গতকাল আরাফাত ময়দানে আরও একজন বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে বাংলাদেশ থেকে হজ ব্রত পালন করতে এসে মৃতের সংখ্যা দাঁড়ালো 31। আরও কয়েকজন হজযাত্রী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবিত্র মুজদালিফা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল ধাতু উত্তোলন বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। নয়াদিল্লিতে ইন্দো প্যাসিফিক কৌশলগত জোট কোয়াডের 4 সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে চুক্তি সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে 4 দিনের সফরে কলকাতার পর আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লির দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। নয়াদিল্লিতে কোয়াড জোটের সদস্য যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মূল লক্ষ্য সামুদ্রিক নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল ও আঞ্চলিক কৌশল নিয়ে সহযোগিতা জোরদার।
বৈঠক শেষে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। Current events remind us of what can happen when maritime security is impeded. মঙ্গলবার কোয়াড বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল ধাতু উত্তোলন প্রক্রিয়াজাতকরণ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে সফরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুবিওর 4 দিনের সফরে ভারতের বিভিন্ন শহর ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল। এরই অংশ হিসেবে প্রথমবার ভারতের আগ্রার তাজমহল পরিদর্শন করেছেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী জ্যানেট ডাউসডেভেন্স রুবিও। ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন রুবিও দম্পতি। এছাড়াও ভারতের জয়পুরে আমের দুর্গ পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ঐতিহ্যবাহী নাচ ও বাদ্যযন্ত্রে রুবিওকে স্বাগত জানান জয়পুরবাসী। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পুঁতে রাখায় নিযুক্ত স্পিডবোটগুলো লক্ষ্য করে এ হামলা হয়েছে। এর আগে বন্দর আব্বাসে কয়েক দফা বিস্ফোরণের কথা জানায় ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাতারে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকে হরমুজ প্রণালী চালু করা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশে জব্দ করা ইরানের সম্পদ অবমুক্তের বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার সকালে ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোয় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুদেশের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে। 52 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরলেও বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে আফ্রিকার দেশ DR কঙ্গোর। দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঙ্গোকে বেলজিয়ামে 21 দিন সুরক্ষা বলয়ে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। স্কোয়াডের কোনো খেলোয়াড় DR কঙ্গো থেকে আসেননি উল্লেখ করে আফ্রিকায় দলটি বলেছে, এতে অনুশীলনের সূচি বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইসোলেশন না মানলে কঙ্গোর খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আটকে দেয়া হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। আর বিশ্বকাপ ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় ইবোলা ভাইরাস। সম্প্রতি আফ্রিকার দেশ DR কঙ্গোতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে 150-র বেশি মানুষ, আক্রান্ত হাজারো। এই ভাইরাসের সরাসরি প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোর ফুটবল দলের উপর কঠোর স্বাস্থ্য প্রোটোকল আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় DR কঙ্গো ফুটবল দলকে 3 সপ্তাহের সুরক্ষা বলয়ে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, আইসোলেশন না মানলে কঙ্গোর খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেওয়া হতে পারে। তবে DR কঙ্গের কর্মকর্তারা জানিয়েছেন, স্কোয়াডের কোনো খেলোয়াড় দেশটি থেকে আসেনি। ফলে বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই তাদের। বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে DR কঙ্গো। সেখানে 3 জুন ডেনমার্কের বিপক্ষে এবং 9 জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে 21 দিনের আইসোলেশনের কারণে ম্যাচগুলোর আয়োজন এবং অনুশীলনের সূচি ওলটপালট হওয়ার আশঙ্কা রয়েছে। কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা দর্শকদের জন্য দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়লে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হতে পারে। 2026 বিশ্বকাপে DR কঙ্গের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে 17 জুন পর্তুগালের বিপক্ষে। রিয়াজ ইসলাম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এ পর্যায়ে ইউএসএ সংবাদ। বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মেমোরিয়াল ডে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক এবং আবেগঘন দিন। এই দিনটিতে দেশটির সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত সৈনিকদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন শহরে প্যারেড, স্মরণসভা, কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। সুব্রত চৌধুরীর রিপোর্ট। মেমোরিয়াল ডে উৎসর্গীকৃত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেসব বীর সদস্যদের প্রতি যারা দেশের জন্য যুদ্ধক্ষেত্রে আত্মোৎসর্গ করেছিলেন। মেমোরিয়াল ডের ইতিহাস শুরু হয় গৃহযুদ্ধের পর। তখন এটি ডেকোরেশন ডে নামে পরিচিত ছিল। নিহত সৈনিকদের সমাধি ফুল ও পতাকা দিয়ে সাজিয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে এটি মেমোরিয়াল ডে নামে সারা দেশে পালিত হতে থাকে এবং 1971 সালে এটি আনুষ্ঠানিক ফেডারেল ছুটির মর্যাদা পায়। প্রতি বছর মে মাসের শেষ সোমবার এই দিবসটি পালন করা হয়। দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্মরণসভা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, প্যারেড এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কর্মসূচি পালন করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, এরপর পূর্ণ উচ্চতায় উত্তোলন করা হয়। Happy Memorial Day, everybody. ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মেমোরিয়াল ডে কনসার্ট সহ বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজন। একই সঙ্গে লাখো মানুষ পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে ভ্রমণ ও সমাবেশে অংশ নিয়েছেন। এই জাতীয় দিবসটি শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য কৃতজ্ঞতা, সম্মান ও শিক্ষা বহন করে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আজকের দিনটি তাদের চিরন্তন আত্মত্যাগের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা জানানোর দিন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। এদিকে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডেতে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নিউ ইয়র্কে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হয়েছে। যুদ্ধজাহাজ ইন্ট্রোপিড মিউজিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তা, প্রাক্তন সৈনিক এবং দেশের জন্য প্রাণ হারানো বীর শহীদদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বীর সেনাদের ত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মরত সামরিক সদস্য, প্রাক্তন সৈনিক এবং গোল্ড স্টার পরিবারবর্গ, যারা দেশের সেবায় হারিয়েছেন তাদের প্রিয়জনদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 1,35,000-এরও বেশি প্রাক্তন সৈনিক এবং গোল্ড স্টার পরিবারগুলোর প্রতি গভীর দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি তাদের সব ধরনের সহায়তা ও প্রাপ্য পরিষেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। Working every day to become just a little bit more free, to fulfill the promise upon which we were founded, that all men are created equal. As each of us enjoy the fruits of lives of peace and freedom, homes where we are safe at night, children who learn and grow in school, let us always remember that none of this was promised. সম্প্রতি নিউ জার্সিতে দীর্ঘস্থায়ী তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন অঞ্চলে কৃষি ফসলের $300 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ জার্সি কৃষি বিভাগ এবং ফার্ম সার্ভিস এজেন্সির যৌথ মূল্যায়নে দেখা গেছে অনেক এলাকায় ফসলের ক্ষতি 30%-এরও বেশি, আর কিছু কৃষক নির্দিষ্ট ফসলের শতভাগ ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার 21টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। কর্তৃপক্ষ জানায়, আকস্মিক তাপপ্রবাহের পর হঠাৎ তীব্র ঠান্ডা নেমে আসায় গাছের ফুল ও নতুন ফলের গঠন প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ফল ও বেরি জাতীয় ফসল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। গভর্নর সে নির্বাহী আদেশে স্বাক্ষর করে নিউ জার্সির 21টি কাউন্টিতেই জরুরি অবস্থা জারি করেন। এর মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত তৎপরতা জোরদার করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষক ও খামার মালিকদের আর্থিক ক্ষতি কমানো যায় এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। গভর্নর মিকি শেরিল বলেন, নিউ জার্সির কৃষিখাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।
গার্ডেন স্টেট নামে পরিচিত হওয়ার পেছনেও কৃষির বড় অবদান রয়েছে। এপ্রিলের তুষারপাত ও ঠান্ডা আমাদের কৃষকদের বড় ক্ষতির মুখে ফেলেছে, আর এই পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নিউ জার্সির কৃষি সচিব এড ওয়েনটিং বলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের পাশে থাকার সুস্পষ্ট বার্তা দিয়েছে। তিনি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য কেনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য নিউ জার্সিবাসীর প্রতি আহ্বান জানান। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ডিটেনশন সেন্টারের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের সংঘর্ষ হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা কেন্দ্রটির অমানবিক এবং ভয়াবহ পরিবেশের অভিযোগ তুলে ফেডারেল এজেন্টদের সামনে মানববন্ধন করেন। কয়েক মিনিটের অচলাবস্থার পর এজেন্টদের ভিড়ের দিকে বারবার টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ছুড়তে দেখা যায়। পরিস্থিতি শান্ত করার জন্য সিনেটর কিম আইস এজেন্ট ও বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার চেষ্টা করলে তিনিও আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীদের মতে সিনেটর কিম নিজেকে বিক্ষোভকারী ও এজেন্টদের মাঝখানে দাঁড় করিয়ে দু হাত উঁচু করে থামানোর চেষ্টা করছিলেন। গভর্নর মিকি শেরিন এক বিবৃতিতে ডিটেনশন সেন্টারের পরিবেশ এবং আটক ব্যক্তিদের অবস্থার কঠোর সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে দুলাল বেহেদু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কিংস এফসি। ফাইনালে একমাত্র গোলে হিলসাইড নেক্সটকে হারিয়েছে তারা। নিউ ইয়র্ক থেকে রাশিদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যাশপ্যাথে পর্দা নামল ৮ দলের আয়োজনে অনুষ্ঠিত দুলাল বেহেদু ফুটবল টুর্নামেন্টের। ফ্রাঙ্ক প্রিন্সিপ সকার ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে হিলসাইড নেক্সটকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কিংস এফসি। প্রবাসী বাংলাদেশিদের এই টুর্নামেন্টটি এনওয়াইসি কুইন্স এফসি নামে পরিচিত। বাচ্চারা খেলছে, অলমোস্ট 80 পিপল। আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে কোনো ইনসিডেন্ট বা কোনো কিছু হয় নাই বা কোনো তর্ক বা ঝগড়া হয় না। এই জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে, এই টিমের তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। কনগ্রাচুলেশন যারা আজকে জিতছেন। উত্তেজনাপূর্ণ খেলা শেষে তরুণ খেলোয়াড়দের ধন্যবাদ জানান অতিথিরা। We have a cricket team. We don't have a soccer team. I'm gonna be in process to make this soccer team, and we will play a next tournament in here or organized by any other organization in our Bangladeshi community. আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই এই বলে যে মানুষ চাইলেও এত ভালোবাসা পেতে পারে না, যেই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। মাঠে খেলা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির দর্শক। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। পারস্পরিক আস্থা ও উন্নয়ন সহযোগিতা জোরদারের গুরুত্ব দিয়েছে পাকিস্তান এবং চীন। বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন চীন সবসময় পাকিস্তানের সাথে সম্পর্কে অগ্রাধিকার দেবে। শেহবাজ শরীফকে স্বাগত জানাতে গ্রেট হোল অব দ্য পিপলসে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। সে সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকে শেহবাজ শরীফ শি জিনপিং এর নেতৃত্বের প্রশংসা করেন। আর্থিক নীতি, জ্বালানি সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ তার নিজের ও মন্ত্রিসভার সদস্যদের বেতন কমিয়ে 50% করার ঘোষণা দিয়েছেন। এক অনুষ্ঠানে তিনি বেতন কমানোর ঘোষণা দিয়ে বলেন, এটি সরকারের প্রতিশ্রুতি পূরণের প্রতীক। তবে তার পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। দেশটিতে কয়েক সপ্তাহ ধরেই কৃষক, শ্রমিক ও খনি শ্রমিকরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করছেন। রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে রদ্রিগো পাজ তার বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বলিভিয়ার রাজধানী লা পাজ ও এল আলতো শহরে খাদ্য, ঔষধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দেওয়ায় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ইতালির ভেনিসে 2026 সালের মেয়র নির্বাচনে ডানপন্থী জোট জয় পেয়েছে। প্রধানমন্ত্রী গ্লোরিয়া মেলোনির সমর্থিত প্রার্থী সিমন ভেঞ্চুরিনি প্রায় 51% ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাই দ্বিতীয় দফায় রান অফ ভোটের প্রয়োজন হয়নি। আন্দ্রে মার্টেলার নেতৃত্বাধীন মধ্য বাম জোট প্রায় 39% ভোট পেয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন ঋতু মিয়া। গত 24 এবং 25 মে দুদিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কানাডায় 27শে মে বুধবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। বহু সংস্কৃতির মানুষের বসবাস এ দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন ঈদের নামাজ আদায় করবেন। কানাডায় ক্যালগারিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল 7টায়, দ্বিতীয় জামাত 8:30টায় এবং তৃতীয় জামাত হবে সকাল 10টায়। বাংলাদেশ কমিউনিটি মসজিদ BMICC-তেও ঈদের জামাত হবে। এখানে প্রথম জামাত সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারে ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেক ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ পড়ে কর্মক্ষেত্রে যাবেন, আবার কোরবানি দিতে শহরের অদূরে খামারে যাবেন অনেকে। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 2 দিন বাকি, তবে মালয়েশিয়ায় নেই উল্লেখযোগ্য কোনো কোরবানির পশুর হাট। বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশু বেচা কেনার ব্যস্ততা থাকলেও ভিন্ন চিত্র মালয়েশিয়ায়। জহিরুল ইসলাম হিরণের তথ্য ও ভিডিও চিত্র রয়েছে তাফিমুল ইসলামের রিপোর্ট। 3 জাতির দেশ মালয়েশিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক মুসলিম, তবে প্রতি বছর কুরবানি উপলক্ষে দেশটির অলিতে গলিতে বসে না পশুর হাট। সরাসরি খামারিদের কাছ থেকে পশু কেনেন মালয়েশিয়ার মুসলিমরা। ঈদে কুরবানির পশুর চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের খামারগুলোতেও মিলে বিভিন্ন জাতের গবাদি পশু। তবে সময়ের সাথে ক্রেতাদের আকৃষ্ট করতে বাংলাদেশি মাসুদুর রহমান দম্পতি আয়োজন করেছে কার্নিভাল কুরবান নামে ভিন্নধর্মী গরুর মেলা, যা ইতিমধ্যে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নজর কেড়েছে। এখানে প্রবাসী যারা আছেন বাংলাদেশি বা অন্যান্য দেশের, ওরা এসে ঠিক ওই ফিলটা পায় যে আমাদের থেকে গরু কিনতে আসে, গরু পছন্দ করতে পারে, গরু দেখতে পারে। কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বানথিং এলাকায় গড়ে ওঠা এই খামারে এখন সাজ সাজ রব। মূলত গরুর মেলার উপলক্ষেই এমন সব আয়োজন। We hope most people here come and join the event in this place, especially in this target run place. 500 থেকে 1000 যে ভিজিটর ছিল, অনেকে সপরিবারে এই ধরনের মেলা উদ্বোধন করতে যে দেখতে আসে। আমাদের এখানে ভিজিটরদের জন্য গরু দেখার পাশাপাশি এখানে বিভিন্ন ফুড কোর্ট আছে, এখান থেকে তারা তাদের পছন্দের খাবার খাইতে পারবে এবং তাদের পছন্দ গরু কিনতেও পারবে। প্রতিদিন প্রায় 500 থেকে 600 লোকের সমাগম ঘটছে কুরবান কার্নিভালে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বর্ণিল সাংস্কৃতিক আয়োজন এবং লাখো মানুষের সমাগমে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডিয়ার কুলটুওর এর 30তম আসর। পথ উৎসবের বিশ্বে নানা দেশের সাথে অংশ নেয় বাংলাদেশেও। বার্লিন থেকে হাবিবুর রহমান হেলালের পাঠানো রিপোর্ট। ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও মানুষের সাথে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে 24শে মে রোববার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল দেয়ার কুলটুওর। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় 68টি দল অংশ নিয়ে তাদের নিজ দেশের শিল্প, সাংস্কৃতিক সভ্যতা ও ঐতিহ্যকে পরিবেশন করে। জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালি শেখ কালচারাল ফোরামের পরিবেশনায় উদ্বুদ্ধ করে সবাইকে। প্রবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা নজর কাড়ে সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা সব বয়সী দর্শকদের। 30তম কার্নিভালে এই আসরে অংশ নেয় নানা দেশের প্রায় হাজার হাজার সাংস্কৃতিক কর্মী। তাদের সবার পরিবেশনায় বার্লিন হয়ে ওঠে সম্পূর্ণ রঙিন। প্রবাসীদের কণ্ঠে ছিল ধর্মবর্ণের ঊর্ধ্বে ওঠে সম্প্রীতির দেশ গড়ার। প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে উপস্থাপন করতে। হ্যালো বাংলাদেশ, আমরা সবাই বাঙালিরা জার্মানিতে থাকি। আমরা এই অনুষ্ঠানটা গত 27 বছর ধরে করি, আর প্রত্যেকবার আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করি। গান করেছি, নাচ করেছি এবং আমরা খুবই মজা করেছি। আমি বলতে চাই আমরা সবাইকে ভালোবাসি। এবারের এই পথ সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বার্লিন ছাড়াও হ্যানোভার, ফ্রাঙ্কফুর্ট, মাইন্স, ভিসবাডেন সহ নানা প্রদেশ থেকে প্রবাসীরা অংশ নেয়। সবাইয়ের কণ্ঠে ছিল শুধুই বাংলাদেশ। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। দ্বিতীয়বারের মতো 52তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেল বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড BTS। সম্প্রতি লাস ভেগাসে অ্যাওয়ার্ড শোতে
সুইম ট্র্যাকের জন্য সং অব দ্য সামার এবং আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন বিটিএস এর সদস্যরা। এদিন প্রথমবারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে পারফরমেন্স করে বিটিএস। এর আগে 2021 সালে প্রথম এশিয়ান ও দক্ষিণ কোরিয়ার আর্টিস্ট হিসেবে পুরস্কার জিতে নেয় বিটিএস। এবারের আয়োজনে 1990 দশকের সঙ্গীত শিল্পীদেরও সম্মানিত করা হয়। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামে। আরাফাতের ময়দানে অবস্থান শেষে হজ যাত্রীরা পৌঁছেছেন মুজদালিফায়। ফজরের নামাজ আদায় করে রওনা করবেন মিনার উদ্দেশ্যে। যুদ্ধবিরতি চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলা, এখনো চুক্তির সম্ভাবনা রয়েছে বলে মার্কো রুবিওর দাবি। এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দীর্ঘ শৈত্যপ্রবাহে কৃষি ফসলে $300 বিলিয়ন ক্ষতি, রাজ্যের 21টি কাউন্টিতে জরুরি অবস্থা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ শিরোনাম। প্রবাস সংবাদ শিরোনামে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।